প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। গতকাল দৈনিক যুগান্তর তাদের প্রিন্ট সংস্করণে একটি রিপোর্ট করেছে। রিপোর্টটি সত্যিকার অর্থে আমাদের ভাবায়, প্রত্যেক সংবেদনশীল মানুষকে স্পর্শ করবে, আই এম শিওর। কারণ রিপোর্টে যা উঠে এসেছে আমাদের দুদক সম্পর্কে, সেটি সত্যিকার অর্থে ভাবনার। দুদক, দুর্নীতি দমন কমিশন, নামটি শুনলেই বোঝা যায় যে তারা খুব দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করবে বা করছে এরকম একটি সংগঠন। কিন্তু আসলে কি তাই? কি হচ্ছে সেখানে? আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার পুরো সময়টিতে আমরা দেখেছি দুদককে কাজ করতে হাসিনার অঙ্গুলি ইশারায়। তখন দুদক ভীষণ রকমের অ্যাক্টিভ ছিল সংগঠন হিসেবে, সরকারের সংস্থা হিসেবে, দুর্নীতি দমন করবার জন্যে, দুর্নীতি উদ্ঘাটন করবার জন্য এবং দুর্নীতি করেছেন এমন ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য। তবে সেই ব্যক্তিদের তালিকায় কারা ছিলেন? শুধুই বিরোধী মতের লোকেরা, বিরোধী মতের লোকদের, যাদেরকে হাসিনা থ্রেট মনে করতেন। তাদের কোথায় ব্যবসা আছে, সেই ব্যবসায় তারা দুর্নীতি করেছেন কিনা, কোথায় কি হচ্ছে, যদি হয়ে থাকে তিল পরিমাণ দুর্নীতি সেটিকে তাল বানানো, কিংবা না হয়ে থাকলে সেটিকে দুর্নীতির চেহারা দেওয়া, সব রকমের চেষ্টা করা হয়েছে। এবং দুদক হাসিনার সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে বিরোধীদের ডিফেম করবার জন্য। আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্ট পরবর্তী সময়ে এখনকার বাংলাদেশে যেই দুদক আছে, একই সংস্থা, তার প্রধান বদল হয়েছেন, এখন অন্য কেউ আছেন, ডক্টর মোমেন আছেন দায়িত্বে, কমিশনার, চিফ কমিশনার দুদকের বা চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান। তো আমরা ভেবেছিলাম দুদক একটু ভিন্নভাবে কাজ করবে হয়তো, কিন্তু যা দেখা যাচ্ছে বাস্তবতায় সেরকম হচ্ছে না। আগের মতোই কাজ করছে দুদক অনেক ক্ষেত্রে। তো যেটি বলছিলাম, যুগান্তরের প্রিন্ট সংস্করণে গতকালকে রিপোর্টের কথা, হেডলাইনটি দিয়ে আপনাদের সঙ্গে শুরু করছি। ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা, উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে। উপদেষ্টা বলতে এখানে দুজন উপদেষ্টাকে মেইন করা হয়েছে এবং প্রতিবেদনে তাদের নাম ছবি সহ এসেছে। তারা হলেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি তার দায়িত্বে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি কাজ করছেন নূরজাহান বেগম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রায় 7 মাস আগের কথা, গত মার্চের দিকের কথা, 2025-এর। দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠেছিল উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে, এবং একই সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পার্সোনাল অফিসার কিংবা ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল তখন। এবং আমরা অবাক হয়ে গিয়েছিলাম এই খবর শুনে। আচ্ছা, তো সবগুলো দৈনিক পত্রিকা এবং সব গণমাধ্যম, অনলাইন অফলাইন, সেটি রিপোর্ট করেছে। বহুল চর্চিত একটি বিষয় গত মার্চ এপ্রিলে যেটি হয়েছিল, এই দুই উপদেষ্টার কর্মকর্তাদের দুর্নীতি। উপদেষ্টারা দুর্নীতি করেছেন এই কথা ওঠেনি, বাট উপদেষ্টাদের কর্মকর্তারা, এবং এই কথাও আলোচিত হচ্ছিল। উপদেষ্টাদের কর্মকর্তারা যদি এই পরিমাণ দুর্নীতি করে থাকতে পারেন, তাহলে উপদেষ্টারা কোথায় ছিলেন? তারা কিছুই জানতেন না? তাদেরকে ঘুমে রেখে এই কর্মকর্তারা এত দুর্নীতি করে ফেললেন? যদি তাই হয়, তাহলে তারা অনুপযুক্ত পোস্টে থাকবার জন্যে, তারা জানেন না তাদের বিভাগে কি হচ্ছে, তাদেরকে ব্যবহার করে কি অবৈধ সুবিধা নিচ্ছে। তো সেই বিচারে তারা আনফিট, তারা দুজনেই আনফিট। আবার কেউ কেউ বলছিলেন যে উপদেষ্টাদের কর্মকর্তারা এরকম শত শত কোটি টাকার দুর্নীতি করবেন, তারা জানবেন না, এমনটি হতেই পারে না। নিশ্চয়ই তারা জানতেন, এবং শুধু ওটাই না, কেউ কেউ এই কথাও বলেছেন তাদের হয়তো ভাগ ছিল সেই দুর্নীতির টাকায়। তো কোনো কিছুকে আমরা উড়িয়ে দিতে পারি না, পারছি না আসলে, দুঃখজনক হলো সত্যি। তো এখন কি কি বিষয়ে তারা দুর্নীতি করতেন সেই কর্মকর্তা দুজন, মোয়াজ্জেম হোসেন এপিএস টু আসিফ মাহমুদ, এবং তুহিন ফারাবি পার্সোনাল অফিসার টু নূরজাহান বেগম। তারা দুর্নীতি করতেন মূলত বদলি এবং পদোন্নতিতে। কাউকে লাভজনক জায়গায় বদলি করিয়ে দিতেন, টাকা নিতেন বড় অঙ্কের। পদোন্নতির ব্যবস্থা করতেন উপরে যোগাযোগ করে, আমলাতন্ত্রকে ব্যবহার করে, সেখানে বড় অঙ্কের টাকা নিতেন। কেনাকাটায় কমিশন, সরকারি কেনাকাটায় কমিশন নিতেন, এবং
পছন্দের ঠিকাদারদের সরকারি কাজ পাইয়ে দেওয়া বিভিন্ন জায়গায়। এইসব করে তারা শত শত কোটি টাকা বানিয়েছেন। এই রিপোর্ট তখন হয়েছিল এবং এই রিপোর্ট হওয়ার পর যথারীতি দুদক তদন্ত শুরু করে এবং আমাদের যে আর্থিক গোয়েন্দা সংস্থাটি আছে BFIU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সরকারি যে বাংলাদেশ ব্যাংকের দুর্নীতি বা এইসবের বিরুদ্ধে যে গোয়েন্দা সংস্থাটি আছে সেই সংস্থা তদন্ত করে এবং সেই সংস্থার তদন্তে এই দুই কর্মকর্তার ব্যাংক হিসেবে তাদের ব্যাংক স্টেটমেন্ট তলব করা হয়। সেখানে অস্বাভাবিক রকমের বড় অঙ্কের টাকার লেনদেন পাওয়া যায় এবং তারই প্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠিত হয়ে অনুসন্ধান টিম গঠন করে দুদক এবং সেটি গঠিত হয় 4 মে, গত মে মাসের 4 তারিখ। 5 মাসের মতো হয়ে গেল বা কিছুটা বেশি। তো দীর্ঘ এই সময়টিতে আমরা আর কিচ্ছু জানি না। হেডলাইন যেমনটি দাবি করছে যুগান্তরের, উপদেষ্টাদের APS ও POর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে। হ্যাঁ, ঠিক তাই হয়েছে, ডিপ ফ্রিজেই আছে সেই ফাইল, কারণ আমরা কিছুই জানি না। আমরা শুধু এইটুকু জেনেছিলাম পরবর্তীতে যে মোয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবী এই দুজনকে তলব করা হয়েছিল এবং এনসিপির আরেকজন নেতা তাকেও তলব করা হয়েছিল দুদকে। প্রথম দফায় তারা হাজির হননি, পরবর্তীতে তারা হাজির হয়েছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপর থেকে আমরা আর কিচ্ছু জানি না, বিষয়টি ওখানেই ধামাচাপা পড়েছে। তো সেই জন্য যুগান্তর যেহেতু আগেও রিপোর্ট করেছিল, তারা ফলো আপ রিপোর্ট করেছে গতকাল। তো যুগান্তরের রিপোর্টটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবেন, লোক সামলাতে পারছি না। আচ্ছা, 2 উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির ফাইল দুর্নীতি দমন কমিশনের ডিপ ফ্রিজে চলে গেছে। তারা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার APS মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের PO বা পার্সোনাল অফিসার তুহিন ফারাবী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে। সংস্থাটির গোয়েন্দা ইউনিটের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রকাশ্য অনুসন্ধান শুরু 7 মাস পার হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। মিডিয়ায় শোরগোল এবং নানামুখী সমালোচনার মুখে অভিযোগের তীরবিদ্ধ মোয়াজ্জেম ও ফারাবীকে তলব করেই কার্যত অনুসন্ধানে ইতি টেনেছে দুর্নীতি দমন কমিশন। অথচ একই সময় দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া সাবেক অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে সংস্থাটি। একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। হাসিনা আমলের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে তারও পরে অভিযোগ তদন্ত করে মামলাও হয়ে গেছে। আচ্ছা, সংশ্লিষ্টরা জানান, ক্ষমতায় ছায়া থাকা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে দুদকের পুরনো চেহারাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি সরকার বিরোধী মহলের দুর্নীতির অনুসন্ধানে বেশি আগ্রহী ছিল। এখনও তাই আছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের PS, APS, PO, স্বজন ও আমলাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির গুরুতর অভিযোগ উঠলেও 1 বছরেরও বেশি সময়ের মধ্যে এর একটি ঘটনার অনুসন্ধান করে ব্যবস্থা নেয়নি সংস্থাটি। এছাড়া 1 বছর আগে অবসরপ্রাপ্ত, পলাতক ও চাকরিরত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোয়েন্দা ইউনিট তদন্ত শুরু করলেও তা শেষ হয়নি। তবে এই সময়ে গত সরকারের মন্ত্রী, MP ও আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন যুগান্তরকে বলেন, 2 জন উপদেষ্টার APS ও POর বিরুদ্ধে অনুসন্ধান চলমান। এখনও তাদের বিরুদ্ধে দুর্নীতির অকাট্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। দুদকের একার পক্ষে সব ধরনের দুর্নীতি প্রতিরোধ ও দমন করা সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো ধরনের চাপের মধ্যে নেই। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে দুদকের আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুদকের সাবেক মহাপরিচালক লিগল মহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, যে সরকার যেমনভাবে চালাতে চায় তেমনভাবেই দুদক চলে। এটা দুদকের বরাবরের ট্র্যাডিশন। সরকারের মর্জি মেজাজ বুঝে দুদক কাজ করে, এটাই দেখা গেছে। বর্তমানে ক্ষমতাসীন যারা আছেন তাদের বিরুদ্ধে কিছু করা হোক এমন সামাজিক ও রাজনৈতিক অবস্থাও নেই। অতীতেও এরকম ছিল না। এই অভাবের কারণেই দুদকের এমন মাজা ভাঙা অবস্থা। জানা যায়, 2 উপদেষ্টার APS ও POর বিরুদ্ধে বদলি পদোন্নতির মাধ্যমে ঘুষ বাণিজ্য, কেনাকাটায় কমিশন বাণিজ্য,
পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া সহ দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। এ নিয়ে যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে দুদক। সংস্থাটির গোয়েন্দা ইউনিট গোপন তদন্ত শুরু করে। তদন্তকালে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে তাদের বিভিন্ন ব্যাংকের হিসাব বিবরণী সংগ্রহ করা হয়। এতে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রকাশ্যে অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয় 4 মে। আরও জানা যায়, পৃথক দুটি অনুসন্ধান টিম স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ও তুহিন ফারাবিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর ও ডাক্তার মাহমুদুল হাসানকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তাদের 20, 21 ও 22 মে হাজির হওয়ার জন্য নোটিশ দেন অনুসন্ধান কর্মকর্তা। প্রথম দফায় তারা নির্ধারিত দিনে হাজির হননি। পরবর্তী ধার্য দিনে তারা একে একে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেন। এর বাইরে এই সংক্রান্ত অনুসন্ধান কাজে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সংশ্লিষ্টরা জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সংশ্লিষ্টরা জানান কান টানলে মাথা আসবে এই শঙ্কায় এই সংক্রান্ত অনুসন্ধানে গভীরে যেতে পারছে না অনুসন্ধান টিম। ভয়ঙ্কর কথা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন এবং জায়গা, হাইলাইটস। সংশ্লিষ্টরা জানান কান টানলে মাথা আসবে এই শঙ্কায় এই সংক্রান্ত অনুসন্ধানে গভীরে যেতে পারছে না অনুসন্ধান টিম। অথচ টিমের কাছে অভিযুক্তদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ রয়েছে। BFIU অভিযুক্ত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করে অনেক আগেই দুদকে পাঠিয়েছে। দুদকের সংশ্লিষ্ট ডেস্ক থেকে সেগুলো অনুসন্ধান কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই দুদক তাদের বিরুদ্ধে মামলা করতে পারে বলে জানা গেছে। কিন্তু প্রভাবশালী মহল থেকে সীমারেখা টেনে দেওয়া হয়েছে। আরেকটি ভয়ঙ্কর তথ্য, প্রভাবশালী মহল থেকে সীমারেখা টেনে দেওয়া হয়েছে। অর্থাৎ কতটুকু দুদক তদন্ত করবে, কতটুকু যেতে পারবে, সীমারেখা টেনে দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের বক্তব্য, উপদেষ্টাদের অগোচরে তাদের APS, POরা দুর্নীতি করতে পারবে না। তাছাড়া দুর্নীতির অভিযোগে তাদের দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে। কোনো ধরনের সত্যতা না থাকলে তাদের সরিয়ে দেওয়া হতো না। ফলে এই সংক্রান্ত মামলা দায়ের করা হলে অনেকেই আসামি হবেন। এই কারণে অনুসন্ধান প্রক্রিয়া থেমে গেছে। প্রিয় দর্শক, এই পর্যন্ত যা শুনলাম আমরা, সেইটি সত্যিকার অর্থে আমাদের ভাবায় এবং আমরা ভাবতে বাধ্য হই। এই যদি হবে পরিস্থিতি, হাসিনা যেইভাবে শুধু বিরোধীদের দমন করবার জন্যে দুদককে অ্যাক্টিভ রাখতেন, দুদককে ব্যবহার করতেন, সিচুয়েশনকে ম্যানিপুলেট করতেন, যদি এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে আমরা একই রকমের দুদক দেখতে পাই, দুদকের একই রকমের কর্মকাণ্ড দেখতে পাই, তাহলে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন ওঠে, এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। জুলাই অভ্যুত্থান এই জন্য হয়নি যে হাসিনা গংদের চেহারা সুন্দর ছিল না, তাদের কুশ্রী বিশ্রী আগলি চেহারা আমরা পছন্দ করতাম না। ভালো চেহারার গুড লুকিং লোকদের আমরা এখন নিয়ে এসেছি, তাদের চেহারা ভালো, তারা আরও তারুণ্যদীপ্ত, তারা আরও স্মার্টলি দুর্নীতি করতে পারবেন, এই জন্য তাদের আমরা নিয়ে এসেছি। বিষয়টি এরকম ছিল না। বিষয়টি ছিল রাষ্ট্রযন্ত্রের খোল নলচে পাল্টে ফেলা। বিষয়টি ছিল রাষ্ট্র মেরামত করা, ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম, লোক দেখানো না। কিন্তু দুদক সেটি ডেলিভার করতে ব্যর্থ হয়েছে। দুদকের চেয়ারম্যান বলেছেন ডক্টর মোমেন যে দুদক সাধ্যমতো চেষ্টা করছে। তার মানে ওইটুকু কি দুদকের সাধ্য যে এর বাইরে যাওয়া যাবে না? সীমারেখা টানার যে বিষয়টি বলা হয়েছে তার কথা সত্যি মানছি, সাধ্যমতো চেষ্টা করছে, তার মানে সাধ্যেরও সীমারেখা আছে। এবং তিনি বলছেন দুদকের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা এবং দমন করা সম্ভব হবে না। তাকে কে বলেছে দুর্নীতি প্রতিরোধ করতে এবং দমন করতে? তাকে শুধু যেই দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে, মামলা দায়ের করতে হবে, সেইটি করতে তাকে বলা হচ্ছে, সেইটি করতে তাকে আমরা অনুরোধ করছি। সেই কাজকে তিনি করেছেন? তাকে কে বলেছে একা তিনি সব কিছু করে ফেলবেন, দুদক সব কিছু প্রতিরোধ করে ফেলবে, দমন করে ফেলবে? পারবে না, সেটা আমরাও জানি। তার কেন বলতে হবে? বাট তার উপর অর্পিত দায়িত্ব তিনি কতটুকু পালন করেছেন? 7 মাসেও কেন সেই ফাইল ডিপ ফ্রিজে আছে এখনো? এই প্রশ্নের উত্তর আমাদের জানা চাই, এবং খুব তাড়াতাড়ি। এবং যুগান্তর যে অভিযোগটি করেছে, যুগান্তর একটি ইনফ্লুয়েন্সিয়াল গণমাধ্যম, যুগান্তরের এই প্রশ্নগুলোর উত্তর তাকে দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের উপর বর্তায়, ডক্টর মোমেনের উপর বর্তায় এই সব কিছুর দায় উত্তর দেয়া। এই প্রশ্নগুলোর উত্তর তার দেয়া চাই।
খুব দ্রুত উত্তর দিতে হবে, যুগান্তরকে খণ্ডাতে হবে, হয় তাকে চ্যালেঞ্জ করতে হবে। যুগান্তর যে কথা বলেছে যে সীমারেখা টানা হয়েছে, কেউ সীমারেখা টানেনি। যুগান্তরকে মিথ্যা প্রমাণ করতে হবে এবং যুগান্তর কেন এরকম মানহানি করে অভিযোগ করলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, সাহস যদি থাকে। আর সৎ সাহস না থাকলে নিজেদের দায় স্বীকার করতে হবে এবং জাতিকে জানাতে হবে যে কার ভয়ে, কার হুকুমে, কার ষড়যন্ত্রে এই অপরাধীদের বিরুদ্ধে, অভিযুক্ত লোকদের বিরুদ্ধে, অপরাধী বলা ঠিক হবে না, অভিযুক্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, কেন নেওয়া হচ্ছে না, এবং যদি নেওয়া হয়ে থাকে আমরা জানি না কেন। এই সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া খুবই জরুরি। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।